নমস্কার, গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ। আর আজ আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, কিংবা রাদার যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয় বাংলার রাজনীতির অলিন্দে গত কয়েক বছর ধরে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে একজন ব্যক্তি, যিনি একদিকে যুবরাজ, অন্যদিকে আবার বিরোধী শিবিরের চোখে তিনি মাস্টার স্ক্যামস্টার। আর আমরা কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আচ্ছা, একবার ভাবুন তো, আপনার বা আমার মতো কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে যদি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকতো, যদি কেন্দ্রীয় সংস্থা আমাদের দরজায় কড়া নাড়তো, আমরা কি আজ এভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারতাম, নাকি আমি এখানে আমার স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারতাম? এতক্ষণে আমাদের ঠিকানা হতো গারো। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো জেলের বাইরে? কেন সিবিআই বা ইডি তাকে গ্রেফতার করতে পারছে না? এটা কি স্রেফ আইনি লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? তৃণমূল বলছে এটা পলিটিক্যাল ভেন্ডেটা, কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলোর জমা দেওয়া চার্জশিট আর আদালতের নির্দেশের পাতায় পাতায় যা লেখা আছে, সেটা কি স্রেফ প্রতিহিংসা? 168 কোটি টাকা মাত্র 109 দিন, বুঝতে পারছেন? আরে এই রেটে ললিত মোদিও আইপিএল থেকে টাকা ঝাড়ে, মানে দিনে 2 কোটি টাকার কাছাকাছি প্রায়। কিভাবে সম্ভব? কয়লা থেকে গরু আর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে লিপস অ্যান্ড বাউন্স, সব রাস্তার মোড় কিংবা সব রাস্তায় কি গিয়ে মিশছে একই ঠিকানা। আজ এই নিয়েই আলোচনা। আমাদের এই দীর্ঘ ইনভেস্টিগেশনের শুরুটা করি সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কিংবা শিক্ষা দুর্নীতি, যা বাংলার হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর স্বপ্ন রীতিমতো ভেঙে চুরমার করে। 2025 সালের ফেব্রুয়ারি মাস সিবিআই তাদের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল, আর সেখানে স্পষ্টভাবে নাম এলো কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চার্জশিটে একটি রেকর্ড করা অডিও কনভারসেশনের কথা বলা হয়। 2017 সালের সেই কথোপকথন। অভিযোগ উঠছে বেআইনি নিয়োগ পাইয়ে দেওয়ার জন্য 15 কোটি টাকা দাবি করা হয়েছে। কল্পনা করতে পারছেন? 15 কোটি টাকা। তদন্তকারী সংস্থাগুলোর নজর এখন লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে 2012 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন, এবং বর্তমানে তিনি এর একজন অন্যতম প্রধান শেয়ার হোল্ডার। ইডির অভিযোগ, এই কোম্পানিটিকে ব্যবহার করা হয়েছে অপরাধের টাকা লেনদেনের মাধ্যম হিসেবে, অর্থাৎ মিডল হিসেবে। আপনারা কি জানেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আসলে কে? 2023 সালের মে মাসে তাকে গ্রেফতার করা হয়। ইডির দাবি, সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের আর্থিক বিষয়গুলো দেখতেন এবং তিনি সরাসরি অভিষেকের নির্দেশেই কাজ করতেন। যদিও আবারও বলে রাখছি, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি। কিন্তু প্রশ্নটা আমাদের এখানেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানতেন তার কোম্পানিতে কি হচ্ছে? তিনি ইডির কাছে 6000 পাতার একটি বিশাল নথি জমা দিয়েছেন। একটানা 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে, তবুও কুয়াশা কি কেটেছে না কাটেনি? 6000 পাতার নথি আসলে কি এক বিশাল গোলকধাঁধা তৈরি করার চেষ্টা, মানে ইডির ইনভেস্টিগেশন লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা? নিয়োগ দুর্নীতির থেকেও বড় অঙ্কের খেলা সম্ভবত চলেছে মাটির নিচে। ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল এর কয়লা চুরি মামলায় আসানসোল থেকে কুন্তরিয়া, কাজোরা এসব এলাকায় যে মাফিয়াতন্ত্র চলে, তার মাস্টারমাইন্ড হিসেবে নাম উঠে এসেছে অনুপ মাঝি ওরফে লালান। বাঁকুড়া থানার ইন্সপেক্টর অশোক কুমার মিশ্রকে মনে আছে? ইডি তাকে গ্রেফতার করার পর চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসে। অভিযোগ ওঠে, লালার কাছ থেকে মাত্র 109 দিনের ব্যবধানে 168 কোটি টাকা সংগ্রহ করেছিলেন এই পুলিশ অফিসার। সরকারি চাকুরে, মাইনে করা চাকুরে 109 দিনে তুলেছিলেন 168 কোটি টাকা। ভাবা যায়? এই বিপুল পরিমাণ টাকা হাওয়ালার মাধ্যমে দিল্লি এবং বিদেশে পাঠানো হয়েছিল। আর সেই টাকার গন্তব্য কোথায় ছিল জানেন? ইডির রেডারে সরাসরি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছে বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রর মাধ্যমে এই টাকা রাজনৈতিক প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়া।
কেন্দ্রীয় সংস্থা থাইল্যান্ড এবং লন্ডনের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে, যা সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত বলে দাবি। অনেকেই প্রশ্ন করেন, অভিষেক কেন দিল্লির সমন এড়িয়ে কলকাতায় জিজ্ঞাসাবাদের দাবি জানান? 2024 সালের 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ অভিষেক এবং রুজিরার আবেদন খারিজ করে দেয়। কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু দুর্নীতির টাকা দিল্লির মাধ্যমে পাচার হয়েছে, এমনটাই অভিযোগ, তাই ইডির সম্পূর্ণ এখতিয়ার আছে তাদের দিল্লিতে ডেকে পাঠানোর। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। কলকাতা হাইকোর্ট অভিষেককে একটি প্রোটেক্টিভ শিল্ড বা রক্ষা কবচ দিয়ে রেখেছে, যার ফলে ইডি তাকে হট করে গ্রেফতার করতে পারছে না। আদালত বলেছে তদন্ত চলবে, জিজ্ঞাসাবাদ চলবে, কিন্তু কোনো কোয়ারসিভ অ্যাকশন নেওয়া যাবে না। এবার ভেবে দেখুন, একজন সাধারণ চোর বা পকেটমার তারা কি আদালতের থেকে এমন সুরক্ষা পায়? যদি আপনার বিরুদ্ধে এফআইআর থাকে, পুলিশ কি আপনাকে জিজ্ঞাসাবাদ করার আগে হাইকোর্টের পারমিশন নেবে? এটাই কি তবে ভিআইপি কালচারের প্রকট উদাহরণ? মানে আপনি ভিআইপি হয়ে চুরি করলে আপনার চুরিও মাফ। তদন্ত যত এগিয়েছে তত দেখা যাচ্ছে সমস্ত কেলেঙ্কারি একে অপরের সঙ্গে যুক্ত। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর দেখা গেল সেই নেটওয়ার্কের টাকাও ঘুরিয়ে বিনয় মিশ্রর হাওয়ালা চ্যানেলেই মিশছে। তার মানে কি? তার মানে এই যে বাংলায় যা কিছু বেআইনি হচ্ছে কিংবা হয়েছে, তার একটা নির্দিষ্ট অংশ কোনো পাওয়ার সেন্টারের দিকেই যাচ্ছে। আর এই পাওয়ার সেন্টারটা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য তৃণমূল নাকি 100 কোটি টাকা খরচ করেছিল। অন্তত অজুপ প্রার্থী কিংবা এজেইউপির প্রার্থী শাহিদুল হকের দাবিটা এমনই ছিল ভোটের ঠিক আগে। ভোটারদের মধ্যে নাকি ক্যাশ ভর্তি খাম বিলি করা হয়েছে। এই 100 কোটি টাকা কোথা থেকে এলো? এটা কি সেই নিয়োগ দুর্নীতি বা কয়লা পাচারের টাকা? আমরা বারবার বলছি, সিস্টেমে সবার জন্য এক হওয়া উচিত, কিংবা সিস্টেমের সব নিয়ম আমার, আপনার এবং তথাকথিত যুবরাজ ভিআইপিদের জন্য এক হওয়া উচিত। একজন সাধারণ ছাত্র যখন চাকরির জন্য পরীক্ষা দেয় আর দেখে যে তার সিটটি অন্য কেউ 15 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, তখন এই সিস্টেমের ওপর আস্থা ভেঙে পড়ে। আবার দেখুন, আমাদের সোর্স কিংবা আমাদের সূত্র বলছে যে বিচার ব্যবস্থার মধ্যেও এক অদ্ভুত টানাপোড়েন চলছে। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সেই মামলাগুলো নিজের হাতে তুলে নেওয়া, সবটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে লড়াইটা শুধু রাজনীতির নয়, লড়াইটা এখন প্রতিষ্ঠানের সম্মানের কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি নির্দোষ। তিনি বলছেন, যদি প্রমাণ করতে পারেন আমি 5 পয়সা নিয়েছি, আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি। কিন্তু প্রশ্ন হলো, প্রমাণ করার সেই সুযোগ কি তদন্তকারী সংস্থাগুলো পাচ্ছে, নাকি আইনের ফাঁকফোকর ব্যবহার করে তদন্তকে বারবার থমকে দেওয়া হচ্ছে? এমন সময় ঘড়ির কাঁটার দিকে তাকান একবার, কিংবা এই মুহূর্তে একবার ঘড়ির দিকে তাকান। 2026-এর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির কাছে যে 6000 পাতার ডসিয়া জমা দিয়েছেন, তার মধ্যে এমন কিছু কোম্পানির নাম আছে যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। এমন কি হতে পারে যে এই ডসিয়ারের মধ্যেই লুকিয়ে আছে তার সব থেকে বড় টিফেল অথবা সব থেকে বড় বিপত্তি? ইডি কি তৈরি হচ্ছে সেই চূড়ান্ত আঘাতের জন্য, নাকি আরো একবার কোনো আইনি স্থগিতাদেশ বাঁচিয়ে দেবে বাংলার এই প্রভাবশালী নেতাকে? 2026-এর অ্যালগোরিদম কিংবা ক্রোনোলজি বলছে, মানুষ এখন আর স্রেফ স্লোগান শুনে সন্তুষ্ট হয় না, মানুষ দেখতে চায় রেজাল্ট। সিবিআই এবং ইডি বছরের পর বছর তদন্ত করেছে, চার্জশিট করেছে, কিন্তু বড় মাথাগুলো সবাই জেলের বাইরে। এটা কি কোনো বড় সড়ো রাজনৈতিক সমঝোতার অংশ, সেটিং, নাকি সত্যি প্রমাণের অভাব রয়েছে? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখনই তদন্তের গতি বাড়ে তখনই দিল্লিতে কোনো না কোনো বৈঠক হয়। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। এই লড়াইটি কি আদৌ দুর্নীতির বিরুদ্ধে, নাকি রাজনৈতিক দাবার বোড়ে হিসেবে এই এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মানুষ চাইছে, কারণ টাকা মারা গেছে মানুষের। গরু হোক, কয়লা হোক,
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা হোক, আম জনতার টাকা কোনো ভিআইপি নেতা হাওয়া করেছে, সেই নেতাদের এবার জাস্টিস কিংবা ন্যায়দণ্ডের সামনে আনতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, যখন বড় বড় স্ক্যামের আলোচনা হয় তখন আমাদের মতো সাধারণ মানুষের ক্ষুদ্র পুঁজি নিয়ে কত জালিয়াতি হচ্ছে সেটা আমরা বুঝি। আমাদের একাধিক তথ্য ভান্ডার কিংবা সোর্সের কাছ থেকে আমরা যে খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আজ ইউপিআই জালিয়াতি বা পিএম কিষাণ স্ক্যানার কিংবা পিএম কিষাণ স্ক্যামের মাধ্যমেও সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে, কিন্তু সেই অপরাধীদের তো খুব দ্রুত ধরা হয়। যখন কোনো রকম জালিয়াতির অপরাধীদের খুব দ্রুত কাঠগড়ায় তোলা সম্ভব, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বড় মাছদের বেলায় এত বিলম্ব কেন? ভিআইপি নেতা হয়ে গেলেই এত দেরি কেন? আরে বাবা, তারাও তো এই দেশের নাগরিক, এন্ড দে আর গভর্নড বাই দ্য লস, তাই না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য এখন ঝুলছে কিংবা ঝুলে আছে আদালতের রায়ের উপর। 2025-এর সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে তিনি অভিযুক্ত হিসেবেই চিহ্নিত। এরপর কি ট্রায়াল শুরু হবে, নাকি এই মামলাও অনন্তকাল ধরে চলতে থাকবে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ক্যামার কিনা তার বিচার আদালত করবে, আমি আপনি করব। কিন্তু আমরা সাংবাদিক হিসেবে আজ রাষ্ট্রিক্সে দাঁড়িয়ে সিস্টেমের সেই আয়নাটা আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে দেখা যাচ্ছে আইন সবার জন্য সমান হলেও তার প্রয়োগ কিন্তু সব সময় সমান হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক সুযোগ পাচ্ছে যা একজন সাধারণ মানুষ পায় না। তার কাছে সেরা আইনজীবীদের বাহিনী আছে, তার কাছে ক্ষমতার বর্ম আছে, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় সত্যকে আড়াল করা কিন্তু কঠিন। নিয়োগ দুর্নীতির সেই কান্না, কয়লা খনির সেই লুটের টাকা এবং বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সবকিছুর হিসেব একদিন না একদিন হবে। তাই আজকের বড় প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছে, আপনি কি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ না দোষী, নাকি এই রক্ষা কবচ আসলে সত্যকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা মাত্র? আমাদের জানান কমেন্ট করে, আপনাদের মতামত আমরা শুনতে চাই। এবং দেখতে থাকুন রাষ্ট্রিক্স। আমি ইলমাস সৈয়দ, আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।